গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস তখন অনেক রাত। আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব। রাখির প্রচণ্ড স্বাদ ছিল ড্রেসিং টেবিলের সামনে। মেজদা তপন ঘরে ঢুকে চুপচাপ 1 মিনিট দাঁড়িয়ে আগুন জ্বালা চোখে তাকে দেখে নিয়ে বলল, তোর লজ্জা হয় না? রাখি ফোঁস করে উঠল, না, তুমি ঘোমটা ঢাকা দিয়ে বসে থাকো যদি তোমার লজ্জা হয়। আশ্চর্য, কাগজে সুপুর ছবি বেরিয়েছে, কাউকে মুখ দেখাতে পারছি নে, আর তুই গলির মেয়েদের মতো সেজে। শাট আপ, তোমার পয়সায় সাজছি? ইস, বর্দার শূন্যস্থান দখল করেছে একেবারে। রাখি, আর তোকে এ বাড়িতে ঢুকতে দেব না বলে দিচ্ছি। তুই বেরো, তারপর দেখছি কি করে ঢুকিস। আমার যেন জায়গা নেই কোথাও, নেহাত মায়ের জন্য এই পচা বাড়িতে পড়ে আছি। তপন মুখ বিকৃত করে বলল, তা তো আছেই, ফ্রি স্কুল স্ট্রিটের কি যেন নাম, সেই ইসের বাড়ি তো, তাই চলে যা। সুপুর একটা ব্যবস্থা হয়েছে, এবার তোর হোক। বারান্দা থেকে রুগ্ন কণ্ঠস্বরে অরুন্ধতী বললেন, আহ, কি হচ্ছে তোদের? একটু শান্তিতে থাকতে দিবি নে তোরা আমাকে? রাখি ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে এলো। তোমার ছেলেকে বলে দাও কখনো যেন আমার পেছনে লাগতে না আসে। অরুন্ধতী বললেন, তপু, কেন বাবা ওর সঙ্গে ঝামেলা করিস? সাধে করি? তপন গলা চেপে বলল, পাড়ায় মুখ দেখাতে পারছি না, আমি বেরোনো পর্যন্ত বন্ধ করে দিয়েছি জানো। ভবেশদা কালী মুখের ওপর বলল, বোনকে একটু শাসন করতে পারলে না এত কাণ্ডের পরও? অরুন্ধতী রেগে গেলেন। কাণ্ডটা কি জিজ্ঞেস করতে পারলি নে? কাণ্ডটা কি? ইস, ভবার খুব বড় বড় কথা হয়েছে এখন। সুপু নেই কি না তাই, একদিন তো সে আসবে, তখন দেখব সবাইকে। রাখি বলল, মা, আমি বেরোচ্ছি, আজ রাত্রিরে না ফিরতেও পারি। অরুন্ধতী আসতে বললেন, কোথায় থাকবি রাত্রিরে? উত্তরপাড়ায় নিরুমাসির বাড়ি। তাই থাকিস, ও খুশি হবে। নীরুকে বলিস একবার আসতে। আমাদের তো ভীষণ বিপদ চলেছে একটার পর একটা। ওকে বলিস মা ডেকেছে, দরকার আছে খুব। বলবো, বলে রাখি বেরিয়ে গেল। তপন রাগি চোখে তাকে দেখার পর ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, মরুক। রাখি ততক্ষণে বড় রাস্তার মোড়ে পৌঁছে গেছে। ঘড়ি দেখল সে 8:10। এখনো গাড়ি আসছে না কেন? যোগ করে বলেনি তো? না, যোগ করার লোক নয়, হয়তো কোনো ঝামেলা হয়েছে কিংবা জ্যামে আটকে গেছে। পাতাল রেলের ঠেলায় রাস্তার যে অবস্থা হয়েছে। রাখি সানগ্লাস খুলে উদ্বিগ্ন মুখে রাস্তা দেখতে থাকল। সাদা একটা ফিয়াট গাড়ি আচমকা সামনে এসে ব্রেক কষতেই রাখি তাকালো। তার মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। বাবা, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, পা ব্যথা হয়ে গেল। অমর্তের চোখে সানগ্লাস, হাত বাড়িয়ে ওপাশে দরজা খুলে দিলেন। রাখি চঞ্চল পায়ে গাড়ির সামনে দিয়ে ঘুরে ওপাশে গেল এবং ভেতরে বসে দরজা বন্ধ করল। সে যখন ছোট্ট মেয়ে ছিল, তার বাবার জন্য এমনি সব গাড়ি আসতো। বাবার সঙ্গে সে স্টুডিওতে যেত গাড়ি চেপে। হঠাৎ কথাটা মনে ভেসে এলে সে আনমনা হয়ে পড়ল। গাড়ি ঘুরিয়ে অমর্ত বললেন, টিকটিকির চোটে অস্থির এক সন অফ আ বিচ সকালে এসে মাথাটা গরম করে দিয়ে গেল। সে বুড়ো ডিটেকটিভ? না। অমর্ত একটু হাসলেন। সিগারেট বের করে ধরিয়ে দাও। যা, আমি কি সিগারেট খাই নাকি? ন্যাকামি করো না, আমি দেখেছি। রাখি অবশ্য পকেট থেকে সিগারেট বের করছিল। কোথায় দেখেছো বলো? স্যাটেলাইট বারে আর অনেক জায়গায়। উফ, তোমার চোখ সব দিকে। রাখি সিগারেট ধরিয়ে অমর্তের ঠোঁটে গুজে দিয়ে বলল, খেতে ইচ্ছে করছে, থাক পরে খাবো, কলকাতা ছেড়ে বেরিয়ে তবে। ওকে হানি। আচ্ছা অমর্তদা, আজ আমাকে তুমি বলছো কেন গো? আজ তুমি সাবালিকার মতো ব্যবহার করছো তাই। রাখি একটু চুপ করে থেকে বলল, আমরা কোথায় যাচ্ছি? ডায়মন্ড হারবার।
এই আমার কিন্তু ভয় করছে। অত দূরে যাবে বলনি তো? অত দূরে? ভয় কিসের বলো তো? তুমি বেশি বেশি অসভ্যতা করবে না তো? যদি করি, তুমি তো সাবালিকা মাই ডিয়ার। রাখি ব্যস্তভাবে দরজা খোলার ভান করল। এই আমাকে নামিয়ে দাও, আমি যাব না। অমর তো হাসলেন। তুমি দেখছি একেবারে যাকে বলে পাগলি মেয়ে। চন্দ্রাকে মনে পড়ে? চন্দ্রা তোমার বন্ধু এবং তোমার বড়দার প্রেমিকা। হুম, কেন? চন্দ্রা একবার আমার সঙ্গে ডায়মন্ড হারবারে গিয়েছিল। আমি চন্দ্রা নাকি? চন্দ্রা তোমার চেয়ে বয়সে কিছু ছোট ছিল, জাস্ট 18। তোমার কত? আমার 20। হুম, একটু উঠো আরও। স্কুল সার্টিফিকেট দেখাতে পারি। ওকে হানি, তবে তাই। অমর তো গিয়ার চেঞ্জ করে বললেন, চন্দ্রার জন্য আমার দুঃখ হয়। স্বপনই ওর অকাল মৃত্যুর কারণ। আমি যদি সুযোগ পেতুম ওকে আরও অনেক দিন বাঁচিয়ে রাখতে পারতুম। ইডিয়ট স্বপনটা খামোখা আমার সঙ্গে ঝামেলা পাকালো। চন্দ্রা বড়দার প্রেমিকা ছিল যে। অমরদের চল শক্ত হয়ে গেল। প্রেমিকা? কিসের প্রেমিকা? ফ্রি স্কুল স্ট্রিটের ব্রথেল গার্ল। তার জন্য নিজের অমন ব্রাইট ক্যারিয়ারটা নষ্ট করে ফেলল স্বপন। আজ কাগজে বড়দার ছবি বেরিয়েছে, দেখেছি। পাপের বেতন মৃত্যু। রাখে কিছুক্ষণ আনমনা হয়ে গেল, তারপর বলল, আচ্ছা, বড়দা ধরা পড়লে কি পানিশমেন্ট হবে? ফাঁসি অথবা যাবজ্জীবন জেল। বলে অমর তো ঘুরলেন ওর দিকে। কি, ভাইয়ের জন্য দুঃখ হচ্ছে তো? সেটা অবশ্য স্বাভাবিক। আফটার অল সহোদর ভাই বোন। বাট স্বপন ইজ আ রিয়াল রোগ। রাখে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, না, বাবাকে মার্ডার করেছে যে তার জন্য দুঃখ হয় না আমার। ওর ফাঁসি হলে কালীঘাটে পুজো দিয়ে আসব। বলে সে ঝুঁকে গেল সামনে। এই অমর্তদা, তোমার কার রেডিও আছে আর বলছো না? সে রেডিওর নব ঘোরাতে শুরু করল। একটু পরে বিবিধ ভারতী ধরা পড়ল, চটুল বাজনা এবং গান। রাখি সিগারেটের প্যাকেট থেকে দুটো সিগারেট বের করল, লাইটার জেলে ধরিয়ে একটা সিগারেট অমর্তের ঠোঁটে গুজে দিল। প্রকৃতি সত্যিই রহস্যময়ী। কোথায় টোরা আইল্যান্ড, কোথায় দক্ষিণবঙ্গ। নদীর ধারে আমবাগানের ভেতর কর্নেল ও সীমন্ত দাঁড়িয়ে অর্কিড দেখছিল। কর্নেলের চোখে বাইনোকুলার, মাঝে মাঝে পাখিও দেখে নিচ্ছিলেন। তারপর বললেন, অন্তত দুটো নমুনা নিয়ে যেতে চাই, কিন্তু অত উঁচু থেকে কি করে পারা যায়? সীমন্ত বলল, কাউকে পাই কিনা দেখি। শুধু পেলে চলবে না, সে গাছে চড়তে পারে কিনা সেটাই আসল কথা। সীমন্ত হাসল। কি বলছেন? গ্রামের লোকেরা প্রত্যেকে গাছে চড়তে পারে। একমত নই ডার্লিং। যাই হোক, দেখো। সীমন্ত হন্তদন্ত হয়ে চলে গেল। কোথায় চাতক পাখি ডাকছে। কর্নেল বাইনোকুলার খুঁজতে ব্যস্ত হলেন। শিমুল গাছটার ডগায় বসে আছে পাখিটা, ঠোঁট ফাঁক করে আছে। শব্দটা হচ্ছে গলার ভেতরে। বেলা যত বাড়ছে পশু পাখি সবারই ঠোঁট ফাঁক হয়ে যাচ্ছে। গ্রীষ্মের তাপ বাড়ছে, অবশ্য বাতাস বইছে হু হু করে। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আদিগন্ত জল। নৌকো ভাসছে জেলেদের। একটা পাইলট জাহাজ আসছে সমুদ্র থেকে একটা বড় জাহাজকে পথ দেখিয়ে। মাই গুডনেস, এখানে পাপিয়াও আছে। খুঁজে পাখিটাকে পাওয়া গেল না। এখন পাখিদের মিলনের ঋতু। প্রত্যেকটি পাখি মিলনের তীব্র কামনায় জড়ো জড়ো হয়ে আছে। শালিক পাখিরা ঠোঁটে খড়কুটো নিয়ে যাচ্ছে বাসা বাঁধতে। সবাই জন্ম দিতে চায়, তাই ঘর বাঁধার ব্যস্ততা। প্রকৃতি সত্যি বড় রহস্যময়ী। কেন এত জন্ম মৃত্যু, সৃষ্টি এবং ধ্বংসের ধারাবাহিক প্রক্রিয়া প্রকৃতি জগতে কে জানে? কিছু বোঝা যায় না, কিন্তু আশ্চর্য ব্যাপার, প্রকৃতিতে যেন মৃত্যুর জন্য কোনো বিলাপ নেই, দুঃখ নেই, কান্না নেই। নেপালে জঙ্গলে দেখেছিলেন সদ্যজাত হরিণ শিশুকে ছিনিয়ে নিয়ে গেল একটা চিতাবাঘ। হরিণী মা সেই দিকে তাকিয়ে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সামনের ঝোপের পাতার দিকে মুখ এগিয়ে নিয়ে গেল।
প্রকৃতিতে হত্যার জন্য অনুশোচনাও কি আছে? হত্যা এত স্বাভাবিক মনে হয় প্রকৃতিতে? হত্যা যেন এখানে জরুরি নিয়ম, অথচ মানুষ প্রকৃতির অন্তর্ভুক্ত হয়েও অন্যরকম। সে প্রকৃতির বিদ্রোহী সন্তান। মৃত্যুর জন্য সে কাঁদে, হত্যার জন্য সে শাস্তি দেয়। হতভাগ্য স্বপনের শাস্তি অনিবার্য। পারিপার্শ্বিক সাক্ষ্যে তার বাঁচোয়া নেই। সে নিজেই যেন নিজের ফাঁদে ধরা দিয়েছে। তার বোন তার বিরুদ্ধে সাক্ষী দেবে, সীমন্ত সাক্ষী দেবে, অমর্ত্যও সাক্ষী দেবেন। সারা দেশ তার বিরুদ্ধে পিতৃঘাতী বলে ধিক্কার জানাবে। এদিকে রাখি অমর্ত্যর সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করেছে। স্বপন নেই শুনে হয়তো এটা পারছে, কিন্তু স্বপন এখনো ধরা পড়েনি। হঠাৎ একটু শিউরে উঠলেন কর্নেল। ষষ্ঠেন্দ্রিয়জাত বোধ, একটা ইনটুইশন যেন মস্তিষ্কের ভেতর ঝিলিক দিল। ওদের সাবধান করে দেওয়া উচিত, এ একটা নৈতিক দায়িত্ব তার। সীমন্ত বলল, অনেক খুঁজে গাছে চড়া লোক পাওয়া গেল। ইউ আর রাইট কর্নেল। কর্নেল লোকটাকে দেখলেন, আস্ত কঙ্কাল। বললেন, দেখো বাবা, আবার আছাড় খেও না যেন গাছ থেকে। আগে ভেবে দেখো, ওই যে ঝালরের মতো গাছটা দেখছো, ওটা পারতে পারবে কি না। লোকটা দাঁত বের করল। কি যে বলেন স্যার, গাছে আমার জন্ম। সীমন্ত হাসতে লাগল। কর্নেল বললেন, গাছে তোমার জন্ম? তুমি হনুমান নাকি হে? তা বললেও বলতে পারেন স্যার। বলে লোকটা প্রকাণ্ড আম গাছের গুড়িকে 3 বার নম করে সত্যি সত্যি হনুমানের মতো উঠে গেল। দুটো অর্কিডই যথেষ্ট। পরীক্ষা করে দেখবেন, নিশ্চয় কোনো সূক্ষ্ম পার্থক্য আছে। জলবায়ু ভিন্ন, মাটিও ভিন্ন, পরিবেশ ভিন্ন। একই প্রজাতির পরগাছা হলেও কিছু বৈষম্য থাকা উচিত। গাড়ির কাছে ফিরে আসতে আসতে ঘড়ি দেখে কর্নেল বললেন, ডায়মন্ড হারবারে ইলিশ ভাত খেয়ে নিলে মন্দ হয় না। এত তাড়ার কিছু নেই, কি বলো সীমন্ত? সীমন্ত বলল, আমিও তাই বলবো ভাবছিলুম। তুমি ড্রাইভ করো এবার, আমি পাখি দেখতে দেখতে যাই। প্রচুর পাখি এলাকায়। সীমন্তের নিজের গাড়ি আছে, চমৎকার ড্রাইভ করে। আসার পথে অনেকক্ষণ সে ড্রাইভ করেছে। কর্নেল বাইনোকুলারে পাখি দেখছিলেন। ডায়মন্ড হারবারে ঢোকার মুখে হঠাৎ বললেন, মাই গুডনেস। সীমন্ত বলল, কি কর্নেল? হর্নবিল একটা? না। কর্নেল ট্যুরিস্ট লজের দোতলার ব্যালকনিতে রাখিকে দেখতে পেয়েছিল। পাশে অমর্ত্য। মস্তিষ্কের ভেতর যেন বরফের ঢিল গড়িয়ে গেছে 1 সেকেন্ডের জন্য। বাজারের ভেতর এক হোটেলের সামনে ব্রেক কষল সীমন্ত। কর্নেল, সাধু বাবার এই হোটেলে সেবার দারুণ খেয়েছিলুম ইলিশ ভাত। দেখতে বাজে, কিন্তু রাধে অপূর্ব। আগে চেহারা দেখে নিন, পছন্দ হচ্ছে কিনা। মন্দ কি? কর্নেল বেরুলেন। পেছনে ঘুরে বাইনোকুলারে চোখ দিলেন। ট্যুরিস্ট লজের ব্যালকনিটা দেখা যাচ্ছে। রাখি আর অমর্ত্য নেই। তাকে দেখতে পেয়ে লুকিয়ে গেল না তো? সত্যিই দেখতে পেয়েছিল রাখি, কারণ সে ক্রমশ এখানে এসে অতিমাত্রায় সতর্ক হয়ে উঠেছিল। দৈবাত চেনা লোকের চোখে পড়ে গেলে কি ভাববে সেই ভাবনা। কলকাতায় সে সাহসী, দুঃসাহসী, কিন্তু বাইরে এসে এবং অমর্ত্যের হাবভাব লক্ষ্য করে সে আত্মরক্ষার জন্য সচেতন হয়ে উঠেছিল ক্রমশ। অমর্ত্য একটু অসভ্যতা করেছেন, ক্লাবের টেন্টেও একটু আধটু করে থাকেন, কিন্তু রাখি এমন অসহায় বোধ করে না নিজেকে। বাইরে এসে তার মনে হচ্ছে খুব হঠকারিতা হয়ে গেছে। তারপর হঠাৎ চোখে পড়েছে দাড়িওয়ালা ডিটেকটিভ বুড়োকে। চোখে সেদিনকার মতো বায়নোকুলার। শিউরে উঠেছে সঙ্গে সঙ্গে। লোকটা তাকেই যেন ফলো করে চলে এসেছে। আজই তো তার বর্দার ছবি বেরিয়েছে কাগজে। অমর্ত্য বললেন, কি হলো রাখি, অমন দেখাচ্ছে কেন হানি? চেনা লোক দেখেছ বুঝি? ভয়ের তো মুখে রাখি ফিসফিসে উঠল। সেই ডিটেকটিভ আমাদের ফলো করে এসেছে। হোয়াট? ওই দেখো, লাল গাড়িটা যাচ্ছে, কর্নেলেরই গাড়ি। ভুল দেখনি তো?
অমর্ত্যের কাঁধ উঁচু আর শক্ত হয়ে গেল, মুখের শিরা ফুলে উঠল। রাখি চাপা স্বরে বলল, সামনে দিয়ে গেল, গাড়ি ড্রাইভ করতে দেখলাম সীমন্তদাকে, আমি ভুল দেখি না। কে সীমন্ত? হু ইজ দ্যাট ফেলো? বর্দার এক বন্ধু, সিনেমা করে। রাখি ব্যস্ত হয়ে উঠল, না, আর এক মুহূর্ত আমি থাকবো না, চলো, আমার বড্ড ভয় করছে, এক্ষুনি আমাকে কলকাতা নিয়ে চলো অমর্ত্যদা। বলে রাখি ঘরে ঢুকে ব্যাগ গোছাতে থাকল। অমর্ত্য গুম হয়ে দাঁড়িয়েছিলেন। ভেতরে এসে বললেন, কি করছো? আই কেয়ার আ ফিগ ফর দ্যাট ব্লাডি হেল ডিটেকটিভ। রাখি, কথা শোনো। কি হচ্ছে? রাখি জেদ ধরে বলল, না না না, আমি এক্ষুনি চলে যাব, তুমি যাবে কিনা বলো। অমর্ত্য বলল, রাখি কথা শোনো, যদি ভালো চাও। রাখি বলল, আমি ভালো চাই না। তারপর দরজা খুলে প্রায় দৌড়ে বেরিয়ে গেল। কর্নেল তখনও দাঁড়িয়ে আছেন এদিক ঘুরে, বাইনোকুলার নামিয়ে রেখেছেন। দেখলেন রাখি হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে। সামনে এলে বললেন, হ্যালো রাখি, কি ব্যাপার, চলে এলে যে? রাখি কাঁদো কাঁদো স্বরে বলল, আপনারা কলকাতা ফিরছেন তো? হ্যাঁ। কর্নেল হাসলেন, ইলিশ ভাত খেয়েই ফিরব। রাখি গাড়ির পেছনে দরজা খুলে ভেতরে বসে পড়ল। সীমন্ত হোটেলের বারান্দা থেকে দৌড়ে এলো। রাখি, তুমি? আর কান্নাকাটি করছো যে, ব্যাপারটা কি? রাখি চোখে রুমাল ঢেকে কাঁদছিল নিঃশব্দে। কর্নেল বললেন, আসছি। তারপর ট্যুরিস্ট লজের দিকে হাঁটতে থাকলেন। অমর্ত্য নিচে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, মুখে প্রচণ্ড রাগের ছাপ। কর্নেল খুব কাছে গিয়ে আসতে বললেন, অমর্ত্যবাবু, ইয়োর লাইফ ইজ ইন ডেঞ্জার, বি কেয়ারফুল। অমর্ত্য চেঁচিয়ে উঠলেন, গো টু হেল ইউ ব্লাডি ওল্ড হ্যাগার্ড, আই উইল কিল ইউ। কথাটা বলেই কর্নেল ঘুরেছেন, আস্তে হেঁটে চলেছেন হোটেলের দিকে। অমর্ত্য তখনও শূন্যে ঘুষি ছুটছেন পাগলের মতো। কর্নেল ড্রয়িং রুমে বসে একটা প্রকাণ্ড বইয়ের পাতা উল্টাচ্ছিলেন। 16 শতকের প্রখ্যাত নাবিক এবং উদ্ভিদ বিজ্ঞানী রিচার্ড হ্যাকলুইটের সমুদ্র ভ্রমণের বৃত্তান্ত। সম্প্রতি বইটির পুনর্মুদ্রণ করেছেন এক মার্কিন প্রকাশন, হাফটন মিফলিন কোম্পানি। হ্যাকলুইট ছিলেন অর্কিড পাগল মানুষ। যে দ্বীপে গেছেন, প্রথমে সেখানকার গাছপালায় অর্কিড খুঁজে বেরিয়েছেন, বর্ণনা দিয়েছেন, স্কেচ করেছেন। ডায়মন্ড হারবারের অর্কিডটার সঙ্গে টোরা দ্বীপের অর্কিডের একটা সূক্ষ্ম অমিল চোখে পড়েছে কর্নেলের। প্রথমটার পাতার কিনারায় একটু ঢেউ খেলানো ছন্দ রেখায়িত রয়েছে, তাছাড়া পিঠের দিকটা বেশি খসখসে। হ্যাকলুইটের এই ব্যাখ্যাটা যুক্তিসম্মত। বিষুবরেখার দক্ষিণে মকরক্রান্তির আশেপাশে যেসব গাছপালা গজায়, তাদের সঙ্গে বিষুবরেখার উত্তরে কর্কটক্রান্তি অঞ্চলের গাছপালার পার্থক্য আছে। এই পার্থক্য যত উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় তত বাড়ে। ইউরেকা! কর্নেল নড়ে বসলেন। আফ্রিকার উত্তমাশা অন্তরীপের কাছে লোবদ্বীপের যে অর্কিডের স্কেচ দিয়েছেন হ্যাকলুইট, সেটা তো এই প্রজাতির। কর্নেল ঝুঁকে পড়লেন বইয়ের উপর। কখন কলিং বেল বেজেছে এবং ষষ্ঠীচরণ লালবাজারের লাহিড়ী সাহেবকে এনে এ ঘরে ঢুকিয়েছে। অরিজিৎ গোয়েন্দা দপ্তরের কর্তা ব্যক্তি, জুতো শব্দ না করে পা ফেলতে জানেন, নিঃশব্দে আসন গ্রহণ করতে পারেন। মুখ টিপে হেসে কর্নেলকে দেখছিলেন। কর্নেল তার দিকে পিঠ রেখে ঝুঁকে আছেন বইয়ের উপর। হঠাৎ ওইভাবে থেকে বলে উঠলেন, স্বপন ধরা পড়েছে বুঝি? অরিজিৎ হো হো করে হেসে উঠলেন, আপনার দেখছি মাথার পেছনেও দুটো চোখ। একটা। কর্নেল ঘুরে বসলেন। পেছনেও দুটো চোখ থাকলে কি স্বপন ধরা পড়েছে কিনা জিজ্ঞেস করতুম ডার্লিং। অরিজিৎ একটু গম্ভীর হলেন। কাগজগুলো আমাদের ব্যর্থতাকে ভীষণ ব্যঙ্গ করে কার্টুন টার্টুন এঁকে এক কাণ্ড করেছে, কিন্তু সত্যি বলতে কি, এই কেসে হোল পুলিশ ফোর্স যতখানি নিজেকে লড়িয়ে দিয়েছে, স্বাধীনতার পর এই 35 বছরের মধ্যে আর কখনো এমন করেনি। এমনকি দেশের প্রতিটি রাজ্যের গ্রামে গঞ্জে পর্যন্ত জাল বিছানো হয়েছে, অথচ স্বপনকে পাওয়া দূরের কথা,
তার নাগাল পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাই তাই কর্নেল সপ্রশ্ন তাকালেন। তাই ধারণা হচ্ছে স্বপনকে তার কোনো শত্রু খতম করে লোপাট করে ফেলেনি তো। প্রথম কথা, তার সঙ্গে কারোর ভীষণ শত্রুতার কথা আমরা তো জানি, যেমন ফুটবল কোচ অমর্ত্য রায়। হ্যাঁ, তারপর বড়তলা এলাকার কুখ্যাত সমাজবিরোধী কালো, যাকে সবাই বলে গলাকাটা কালো, বেনেপুকুরের জাভেদ, রেসের জকি যে। আরও আছে এমন অনেকে যারা স্বপনের ঘোর শত্রু। কাজে আমরা সর্বত্র বেওয়ারিশ এবং অজ্ঞাত পরিচয় ডেড বডির দিকেও নজর রেখেছি। এ পর্যন্ত এমন কোনো বডি পাওয়া যায়নি যা স্বপনের বলে সন্দেহ হয়। অরিজিৎ রুমাল বের করে ঘাম মুছলেন। কর্নেল বললেন, গভর্নমেন্ট তো 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। হ্যাঁ, শুধু খবরের কাগজে নয়, সব পাবলিক প্লেসে স্বপনের ছবিসহ বিজ্ঞাপন লটকে দেওয়া হয়েছে। তাহলে ডার্লিং, স্বপনকে তার কোনো শত্রু খতম না করে তোমাদের হাতে তুলে দিতে চাইবে নাকি? 10,000 টাকা পুরস্কার। অরিজিৎ সোজা হয়ে বসলেন। কারেক্ট, এটা আমার মাথায় আসা উচিত ছিল। সত্যি তো, 10,000 টাকাও পাবে এবং শত্রুও টিট হবে। কাজেই স্বপনকে মেরে ফেলার প্রশ্ন আসছে না। কিন্তু একটা কথা, ধরুন অমর্ত্যবাবুর মতো লোক কি টাকার লোভ করে তাকে পুলিশের হাতে তুলে দিতে যাবেন? অমর্ত্যবাবু তো বড়লোক মানুষ। অমর্ত্যবাবু তেমন কিছু করেছেন বলে যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ এ কথা আসে না। আমরা অমর্ত্যবাবুর প্রতি নজর রেখেছি গাঙ্গুলি বাবুর, মানে মায়াপুরীর সেই টেকনিশিয়ানের কাছে খবর পেয়েই। কর্নেল মুখ টিপে হেসে বললেন, রেখেছ? বেশ, তাহলে গত দুদিনে অমর্ত্যবাবুর গতিবিধির খবরও জানো? জানি, বলে অরিজিৎ দ্রুত অ্যাটাচি খুলে নোট বই বের করলেন। শুনুন, গত পরশুর আগের রাতে ময়দানে ক্লাবের টেন্টে ছিলেন অমর্ত্যবাবু। এক মহিলাকে সঙ্গ দেন রাত 12টা অবধি। মহিলাটি অ্যাংলো ইন্ডিয়ান, রোজি স্মিথ নাম। তাকে অমর্ত্যবাবু ফ্রি স্কুল স্ট্রিটে পৌঁছে দেন। বাড়ির নাম্বার 47/3 ই, ফ্ল্যাট নং 9। রোজি ব্রথেল গার্ল। পরদিন সকালে 7টা নাগাদ ওর কাছে যায় স্বপনের বোন রাখি। একটু ফ্লার্টিং দেখা গেছে। 8:30টায় যান এক দাড়িওয়ালা বুড়ো ভদ্রলোক। অনেকক্ষণ কথা বলেন। রাখিকে তার লাল রঙের গাড়িতে চলে যেতে দেখা যায়। অরিজিৎ হাসলেন মুখ তুলে। কর্নেল বললেন, তারপর? 10টায় অমর্ত্যবাবু নিউ আলিপুরে তার ফ্ল্যাটে ফেরেন। ফ্ল্যাট থেকে বেরোন বেলা 3টায়, আবার ময়দানের টেন্টে। 5:30টায় রাখি আসে আবার। 1 ঘন্টা পরে অমর্ত্যকে নিয়ে বেরোন। পার্ক স্ট্রিটের একটা বারে দুজনে ছিলেন 9টা পর্যন্ত। তারপর রাখি যায় বাসে চেপে, বাসের নম্বর 9। অমর্ত্য নিউ আলিপুরে। গতকাল সেখানে আমাদের লোক যেতে দেরি করেছিল। বেলা হলে দারোয়ানের কাছে জানতে পারে সাহেব ময়দানে গেছে ভোর 5টায়। ময়দানে আমাদের লোক দেখে আইবি ইন্সপেক্টর রণজিৎ বসুর সঙ্গে অমর্ত্যবাবুর কথা কাটাকাটি হচ্ছে। মিস্টার বোসকে আমি বলেছিলাম কথা বলতে। যাই হোক, উনি চলে যাওয়ার 8 ঘন্টা পরে অমর্ত্যবাবু গাড়ি নিয়ে বেরোন ধর্মতলা হয়ে মৌলালি। তারপর প্রচণ্ড জ্যামের মধ্যে ওর গাড়িটাকে আর খুঁজে পাওয়া যায়নি। শিয়ালদায় উড়ালপুল হয়ে সেখানকার জ্যাম এখন মৌলালিতে সরে এসেছে। আমাদের লোককে দোষ দিতে পারছি না, গাড়িটা ছিল ভাড়া করা। ড্রাইভার অত্যন্ত কুঁড়ে প্রকৃতির লোক। তাছাড়া ভেবে দেখুন কর্নেল, এ তো ইউরোপের কোনো শহর নয়, এ তো কলকাতা। এখানে কাউকে চোখে রেখে ফলো করা প্রায় অসম্ভব ব্যাপার। তবু যথেষ্ট করেছো তোমরা। তারপর বলছি, ময়দানের টেন্টে আমাদের যে লোক ছিল সে রিপোর্ট দিয়েছে বিকেল 4টায় কোত্থেকে ফিরে আসেন অমর্ত্য। খুব ক্লান্ত দেখাচ্ছিল। রাতে আর বাড়ি ফেরেননি। কোনো মহিলাকেও আসতে দেখা যায়নি, তবে প্রচণ্ড মদ খাচ্ছিলেন। তাহলে দেখা যাচ্ছে গতকাল সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত অমর্ত্যবাবু কোথায় ছিলেন তোমাদের জানা নেই। কোনো প্রয়োজন দেখা দিলে ওকে আমরা জেরা করে জেনে নিতে পারবো। অ্যালিবাই থাকলে প্রমাণ করতে ইনসিস্ট করব। কর্নেল চোখ বুজে কিছুক্ষণ চুপচাপ থাকার পর উঠে গেলেন বইটা র্যাকে তুলে রাখতে। তারপর চুরুট ধরিয়ে বললেন, রোজি স্মিথ? অরিজিৎ বুঝতে না পেরে বললেন,
হ্যাঁ, কেন? নামটা সুন্দর। অরিজিৎ হাসেন। দেখতেও সুন্দর, কিন্তু যাকে বলে আস্ত ডটার অফ ডেভিল। ওর স্বামী ছিল ইলেকট্রিশিয়ান, একসময় সিনেমা স্টুডিওতে টেকনিশিয়ানের কাজ করত। গত বছর রোজিকে ডিভোর্স করে অন্য একটা মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে। লোকটার নাম ছিল ক্যারি, স্টুডিও মহলে নাকি পপুলার ছিল। সিনেমা স্টুডিওতে? হ্যাঁ, কেন? এমনি। কর্নেল একটু হাসলেন। স্টুডিও শুনলেই এখন মাথার ভেতরটা কেমন করে ওঠে। বাই দা বাই, রোজির ঠিকানাটা লিখে দাও, ওর ডিভোর্স স্বামীর নামটাও লিখে দাও। অরিজিৎ অবাক হয়েছিলেন, কিন্তু প্রশ্ন না করে নোটবইয়ের পাতা ছিঁড়ে ঠিকানাটা লিখে দিলেন। কর্নেল সেটা ড্রয়ারে রেখে বললেন, অমর্ত্যবাবুর উপর আরও কড়া নজর রাখার ব্যবস্থা করো অরিজিৎ। 11 টাইগার স্ট্যান্ডে আমাদের ইনফর্মার আছে, আপনাকে জানিয়ে দিচ্ছি, কাজে লাগতে পারে। পরিমল নামে একটা লোক, বারে থাকে, ওয়েটার। মাথায় সন্ন্যাসীদের মতো চুল, মুখে আমার চেয়ে লম্বা দাড়ি, হাফ প্যান্ট। মাই গুডনেস, আপনি অসাধারণ অবজারভার। পরিমল টরিমল নয়, শক্তপোক্ত লোক চাই, যে খুব চালাক চতুর, বাঘের মতো ক্ষিপ্র, প্রয়োজনে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে। অরিজিৎ একটু ভেবে বললেন, আমার এক বন্ধুর ভাই ক্লাবের খেলোয়াড়, প্রদীপ মৈত্র নাম, রাইট ব্যাকে খেলে। খুব খেলা পাগল ছেলে, সারাক্ষণ ময়দানেই পড়ে থাকে। কিন্তু ব্যাপারটা একটু খুলে বলুন না। যে সম্পর্কে আমি নিজেই অন্ধকারে আছি, তোমাকে কেমন করে খুলে বলবো ডার্লিং? কর্নেল আবার চোখ বুজে দাড়ি টানতে থাকলেন। জাস্ট অ্যান ইনটুইশন। আমার খালি মনে হচ্ছে আবার কিছু ঘটতে চলেছে, যে কোনো মুহূর্তে ঘটে যাবে। কে জানে নিছক কল্পনা কিনা, বাট আই স্মেল অরিজিৎ, আই স্মেল সামথিং অড। বরাবর আমার এটা হয় দেখে আসছি। এরকম অকারণ অস্বস্তি জেগে ওঠে। অরিজিৎ তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করছিলেন কর্নেলকে। আস্তে বললেন, তাহলে কি আপনি অমর্ত্যবাবুর উপর কোনো বিপদের আশঙ্কা করছেন? কর্নেল জবাব দিলেন না। এতক্ষণে ষষ্ঠী এলো কফি নিয়ে, কাচুমাচু করে বলল, আপনাকে ঢুকিয়ে সেই তখন বাজারে গিয়েছিলুম। বাবু মশাই আজ মাংস খাবেন বলেছিলেন। কি লম্বা লাইন সেখানে, বাবারে বাবা, দায়রে আছি তো দায়রেই আছি, লাইন আর ছোট হয় না, লম্বা তো লম্বা। কর্নেল চোখ কটমট করে তাকাতেই সে ছটপট কেটে পড়ল। কর্নেল বললেন, কফি খাও ডার্লিং। কথাটা তো বললেন না। দি কিলার অ্যাট লুজ অরিজিৎ, খুনি এখনো ধরা পড়েনি, ভুলে যেও না। অরিজিৎ কফিতে চুমুক দিলেন, মুখে আবছা হয়ে উদ্বেগ ফুটে উঠল এতক্ষণে। সীমন্ত তার মুনলাইট স্টুডিওতে কাল ডায়মন্ড হারবারে তোলা ছবিগুলো ডেভেলপ করছিল। রাখির গলা শুনে ডার্ক রুম থেকে বেরিয়ে এলো। হাই রাখি। রাখি বলল, হাই। আজ তাকে খুব স্মার্ট দেখাচ্ছিল আগের মতো। ভাবা যায় না, কাল ডায়মন্ড হারবার থেকে আসার সময় সারা পথ গাড়িতে মুখে রুমাল ঠেকে মাথা নিচু করে বসেছিল, কোনো কথা পর্যন্ত বলেনি। কর্নেল ডাকলেও সাড়া দেয়নি। ওদের বাড়ির কাছে বড় রাস্তার মোড়ে পৌঁছলে মুখ তুলে বলেছিল, থাক, এখানেই নামব। তারপর গাড়ি থেকে বেরিয়ে আর ঘুরেও তাকায়নি, দ্রুত চলে গিয়েছিল। সীমন্ত বলল, দাঁড়িয়ে কেন, বসো। রাখি হাসল। তুমি কি এখন ব্যস্ত সীমন্তদা? কেন? তোমার সঙ্গে অনেক অনেক কথা আছে। সীমন্ত হাসল। বেশ তো, এখানে বসেই বলো, আমি কাজ করতে করতে শুনি। রাখি কাউন্টারের কর্মচারীটির দিকে তাকিয়ে মাথা দোলালো। আস্তে বলল, প্রাইভেট কথা বলার জায়গা নাকি এটা? প্রাইভেট? ওকে, চলো উল্টো দিকের ক্যাফেতে গিয়ে বসি। ভ্যাট, ক্যাফে ট্যাফেতে নয়। তাহলে পার্কে। তোমার গাড়িটা কি হলো? সীমন্ত চোখে ঝিলিক তুলে বলল, আবার ডায়মন্ড হারবারে যেতে ইচ্ছে করছে বুঝি? আপত্তি ছিল না, কিন্তু তেলের যা দর, অতটা লাক্সারি পোষাবে না। তুমি এমন কিপটে ছিলে না তো। বুঝেছি, আমার বেলায় যত। ঠিক আছে, চললুম।
আরে তুমি কি সিরিয়াসলি ডায়মন্ড হারবারে? তোমার মাথা, জাস্ট একটু ভিক্টোরিয়া বা গঙ্গার ধার অবধি গেলেই যথেষ্ট। কে যেতে চেয়েছে ডায়মন্ড হারবার? সীমন্ত একটু দোনামোনা করে শেষ পর্যন্ত নিজেকে ঠেকাতে পারল না। কাল রাখিকে ওই অবস্থায় দেখে তার যত কৌতূহল হয়েছে তত মায়াও জেগেছে মনের ভেতর। প্রখ্যাত চিত্র অভিনেতার মেয়ে, কপাল দোষে এমন হয়ে গেছে। উজ্জ্বল কুমার যদি উচ্ছৃঙ্খল বেহিসেবি না হতেন, অন্যান্য হিরোদের মতোই পয়সা জমিয়ে ছেলে মেয়েদের আখের গুছিয়ে যেতে পারতেন। নিজেও পথে বসেছিলেন, এদেরও পথে বসিয়ে গেছেন। তবে আজ রাখিকে তার দারুণ সুন্দর মনে হচ্ছে। কালকের কান্নাকাটির পর এই হাস্যোজ্জ্বল মুখ, বৃষ্টির পর রোদে দাঁড়িয়ে থাকা ফুল গাছের মতো। সীমন্ত ক্যামেরা নিয়ে বেরোল, গ্যারেজ থেকে গাড়ি বার করল। ভিক্টোরিয়ার কাছে একটু থেমে সে বলল, প্রচণ্ড লোক, চলো গঙ্গার ধারে যাই। ছুটির দিন নয় বলে গঙ্গার ধারে লোক খুব কম। তাছাড়া এখন সকাল 9টা। নির্জন জায়গা দেখে দুজনে বসল। সীমন্ত সিগারেট ধরিয়ে বলল, বলো রাখি। রাখি একটা অভিমান দেখালো। বলো রাখি, তুমি দেখছি বড্ড বেশি কাজের লোক হয়ে গেছো। সীমন্ত হাসল। না, ভীষণ কৌতূহল হচ্ছে। জিজ্ঞেস করছো না কেন তাহলে? কাল ডায়মন্ড হারবারে কেন গিয়েছিলুম? ওকে, কেন গিয়েছিলে? একজন আমাকে পটিয়ে পাটিয়ে নিয়ে গিয়েছিল। তার মতলব টের পেয়েই। ওয়েট ওয়েট, তুমি পটলে কেন? তুমি তো বাচ্চা মেয়ে নও। লোকটা যেমন খুব চেনা জানা, জাস্ট প্রপোজাল দিয়েছিল। এই যেমন তোমার সঙ্গে গাড়ি করে বেড়াতে এলুম, তেমনি করে যাব। এক্সকারশন জার্নি। উফ, গিয়ে দেখি ট্যুরিস্ট লজ বুক করা আছে। অসাধারণ। তারপর? রাখে গম্ভীর হলো আরও। না, ট্যুরিস্ট লজ বুক করাটাও কোনো ব্যাপার নয়। ও হিন্ট দিয়েছিল রাতে না ফিরতেও পারি কলকাতা। আমি এমন বোকা যে তাতেও সায় দিয়েছিলাম। আসলে তলিয়ে কিছু ভাবিনি। লোকটা অসভ্যতা শুরু করেছিল তো? কিন্তু সেজন্যও নয়। হঠাৎ দেখি কর্নেল আর তুমি আসছো। তোমাকে দেখে নয়, কর্নেলকে দেখে আমি আরও ভয় পেয়ে গেলুম। সে কি, কেন? উনি ডিটেকটিভ, জানো না? জানি, তাতে কি হয়েছে? আমি ভাবলুম উনি আমাকে ফলো করে বেড়াচ্ছেন। বড়দার ছবি বেরিয়েছে কাগজে। যা। সীমন্ত হাসতে লাগলো। আমরা গিয়েছিলাম একটা বাগানে অর্কিডের খোঁজে। সত্যি বলছো? গা ছুঁয়ে বলো তো। সীমন্তর হাতের উপর হাত রেখে বলল, সত্যি বলছি। আমরা জানতুমই না তুমি ওখানে গেছো। রাখি ঠোঁটের ঘাম রুমালে স্পঞ্জ করে বলল, একটা ভাবনা থেকে বাঁচা গেল বাবা। সীমন্ত বলল, কিন্তু তুমি যদি ভয় পেয়ে থাকো কর্নেলকে দেখে, কেন তার কাছে দৌড়ে এলে? রাখি হাসল। আমার তখন সাপে বড় হলো না, লোকটার হাত থেকে বেঁচে গেলুম। আবার কর্নেলকেও বোঝাতে চাইলুম বর্দার ব্যাপারে আমার কোনো কানেকশন নেই। অর্থাৎ তুমি সারেন্ডার করলে? সীমন্ত জোরে হেসে উঠল। এক ঢিলে দুই পাখি বধ। রাখি, তুমি ইন্টেলিজেন্ট। কিন্তু জানো, কাল রাত্রিরে আমার একটু ঘুম হয়নি। শুধু ভেবেছি আমার কোনো বিপদ হবে না তো। এর আগে তোমাকে লুকোবো না। পুলিশ আমাকে কয়েকবার থ্রেটেন করেছে। একবার নিয়েও গিয়েছিল লালবাজারে। শেষে বাবা খবর পেয়ে ছাড়িয়ে আনেন। কেন তুমি অমন করে বেড়াও রাখি? কেন বুঝতে পারো না এ পথ সর্বনাশের পথ? রাখি চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর মুখ নামিয়ে ধরা গলায় বলল, এখন বুঝতে পেরেছি। তা একটা চাকরির জন্য হন্যে হয়ে বেড়াচ্ছি। চাকরি করে দেবে বলেই তো ওই লোকটার সঙ্গে কাল। লোকটা না করে নাম বলছো না কেন? নাম বললে তুমি তাকে চিনবে। তাতে কি? রাখি শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, অমর্ত্যদা, ফুটবল কোচ। সীমন্ত চমকে উঠল। সে কি? সে তো তোমার বাবার বয়সী লোক। বাবার বন্ধুও, একসঙ্গে মদ খেতে দেখেছি। স্কাউন্ড্রেল। কিন্তু তুমি তাকে দাদা বলছো যে? রাখে জবাব দিল না এই কথার। ঠোঁট কামড়ে চুপ করে থাকল। তারপর মুখ তুলে বলল, এখন বুঝতে পারি। চন্দ্রের সঙ্গে আলাপ না হলে এমন হতুম না।
বলতে নেই, চন্দ্রা ব্লাড ক্যান্সার হয়ে মারা গেছে। কিন্তু চন্দ্রা শুধু আমার নয়, বর্দারও 12টা বাজিয়ে গেছে। ওর সঙ্গে না মিশলে বর্দার সঙ্গে অমর্ত্যদার ঝগড়া হতো না। বর্দা এতদিন বিখ্যাত ফুটবলার হয়ে যেত। কে চন্দ্রা? একটা মেয়ে ছিল, ফ্রি স্কুল স্ট্রিটে থাকতো মিসেস মিশেলের কাছে। বাঙালি নাকি? বাঙালি। বাড়ি থেকে পালিয়ে এসে অনেক ঘাটে জল খেয়ে শেষে মিসেস মিশেলের পাল্লায় পড়েছিল। আমাকে চন্দ্রা নিজের লাইফের কথা মাঝে মাঝে বলতো। অসুখ হওয়ার পর যখনই ওকে দেখতে গেছি ওসব কথা বলতো। 12-13 বছর বয়সে চন্দ্রা নষ্ট হয়েছিল। বলতো মাও ভালো মেয়ে ছিল না, বাবা ছিল ইলেকট্রিশিয়ান, মা ডিভোর্স নিয়েছিল। সব কথা মনে নেই, আরও অনেক স্টোরি শুনেছি ওর লাইফের। তবে বর্দা পুরোটা জানে। বর্দাকেও ভীষণ ভালোবাসত। অথচ কি অদ্ভুত মেয়ে দেখো, বর্দা ওকে যেমনি অমর্ত্যদার সঙ্গে আলাপ করে দিল আর ব্যাস, অমনি চন্দ্র অমর্ত্যদার সঙ্গে ভিড়ে গেল। নেমো খারাপ মেয়ে না? আসলে এ ধরনের মেয়েরা এমনি হয়ে থাকে। ভবিষ্যতে তুমিও হয়ে যেতে। রাখে জোরে মাথা দোলালো। না, আমি তা হতুম না। কাউকে যদি সত্যি ভালোবাসতুম কখনো তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে মিশতুম না। সীমন্ত চোখে হেসে আসতে বলল, তুমি কাউকে নিশ্চয়ই সত্যি করে ভালোবাসো? ভ্যাট, ভালোবাসা টালোবাসা আমার পোষায় না। ও নিয়ে ভাবি না কোনো দিন। সীমন্ত সিগারেট ধরালো, কিছুক্ষণ চুপচাপ টানার পর বলল, তোমার সত্যি একটা চাকরি দরকার। দিচ্ছে কে? যে দেব বলবে সে অমর্ত্যদা হয়ে যাবে। সীমন্ত হাসল। তুমি যেরকম সেজেগুজে থাকো লোভ হতেই পারে, আমারও হয়তো হচ্ছে। রাখে মৃদু থাপ্পড় মারল ওকে। কি সেজে গুজে থাকি? ভারী তো একটা বাজে শাড়ি। ইউ লুক সেক্সি রাখি। মারব, পুরুষ মাত্রে এক ধাতুতে গড়া। যাও, আর কথাই বলবো না। রাখি ঘুরে বসল। সীমন্ত হাসতে হাসতে বলল, না, যোগ করছি। তারপর সে একটু গম্ভীর হয়ে বলল, তোমাদের ফ্যামিলির উপর শনির দৃষ্টি পড়েছে। তোমার বাবা, তারপর স্বপনটার এই ব্যাপার। আই ফিল ফর ইউ রাখি, বিলিভ মি। সে উঠল হঠাৎ। 1 মিনিট, ঠিক ওই পোজে বসে থাকো তো, নড়ো না, একটা ছবি নেই। বিকেলে কর্নেল ছাদের প্ল্যান্ট ওয়ার্ল্ডে ডায়মন্ড হারবার থেকে আনা অর্কিড দুটোর দিকে তাকিয়ে আছেন। এমন সময় ষষ্ঠী এসে বলল, এক মা ঠাকুরও নেড়েছেন, মুখখানা চেনা চেনা ঠেকল, তাই বসে রেখে এলুম। তোর হাতে ওটা কি? ষষ্ঠী জিভ কাটল। ও, উনি দিলেন, ভুলে গেছি এটার কথা। কর্নেল হাত বাড়িয়ে কার্ডটা নিলেন। অধ্যাপিকা পারমিতা সান্যাল। এখানে ডেকে নিয়ে আয়, আর একটা মোড়া দিয়ে যা, সময় মতো কফি দিয়ে যাবি কিন্তু। মানুষের এই এক আশ্চর্য রীতি, যে যাকে ভালোবাসে সে তার দোষগুলোকে আমল দেয় না। তাই যেন অতি ভদ্র মেয়েও দুর্দান্ত সমাজবিরোধীর প্রেমে পড়তে ছাড়ে না। নেও করেও যেন প্রেম নামে একটা বাস্তব ব্যাপার আছে। তা না থাকলে এসব ঘটনা ঘটত না। শরৎচন্দ্রের উপন্যাসে দেবদাসের কথা দিয়ে অনেকে হাসি ঠাট্টা করে, কিন্তু দেবদাস কি সত্যি অবাস্তব, অসম্ভব চরিত্র? মানুষের পক্ষে সবই সম্ভব। হয়তো প্রেম এবং ভালোবাসা মানে একটা ব্যক্তিত্বকেই ভালোবাসা। ব্যক্তিত্ব জিনিসটা দেহমন মিলিয়ে একটা অস্তিত্ব। সুন্দর মানুষ জঘন্য কুৎসিতেরও প্রেমে পড়ে থাকে সে কারণে। দেহ নয়, দৈহিক ব্যক্তিত্ব হচ্ছে আকর্ষণের বস্তু। তবে সব জিনিসের মতো প্রেমেরও আসল নকল আছে হয়তো। সাময়িক ভালো লাগা বা মোহ থেকে সম্ভবত নকল প্রেম। আসল প্রেম এইসব বিরল প্রজাপতির অর্কিড আর ক্যাকটাসের মতো বিরল। পারমিতা আর অমিয়র ব্যাপারটা এই গোত্রের অন্তর্ভুক্ত। আসল প্রেম ছাড়া আর কি? অমিয় নেই, তবু পারমিতা এখনও তার কথা ভাবছেন, তার হত্যাকারীর শাস্তি চাইছেন। বোঝা যায় মনে মনে তাকেই পতিতে বরণ করে বসেছিলেন। কর্নেল পেছন ফিরে অর্কিডটা মাচায় একটা
মোটা কাঠের টুকরোর সঙ্গে বেঁধে দিচ্ছিলেন। কাঠে একরকমের সলিউশন মাখানো, নিজস্ব আবিষ্কার। অর্কিড দ্রুত শেকড় দিয়ে জড়িয়ে ধরবে কাঠটাকে। প্রেমিক যেমন করে আলিঙ্গন করে তার প্রেমিককে, কামনার তীব্রতায় আচ্ছন্ন হয়ে, ব্যাকুল হয়ে। চোখের কোণা দিয়ে পারমিতাকে দেখে দ্রুত হাসি মুখে ঘুরলেন। এই যে, আপনার পরিচর্যা দেখছিলুম। কর্নেল দেখলেন কখন ষষ্ঠী মোড়া দিয়ে গেছে। ছাদে এলে তার এই রকম তন্ময়তা আসে। তাকে যদি কেউ খুন করতে চায়, এই ছাদে এলে তা খুব সহজে করতে পারে। কে জানে কেন? এখানে খোলা আকাশের নিচে, মাটি থেকে অনেক উঁচুতে এসব বিচিত্র উদ্ভিদের কাছে পৌঁছে সে যেন তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যান। জীবনে অসংখ্য হত্যাকারীকে তিনি ধরিয়ে দিয়েছেন, তাদের শাস্তি হয়েছে। তার কাছে বুদ্ধির চাতুর্যে পরাস্ত হয়ে আত্মসমর্পণ করেছে। তাদেরই কেউ না কেউ একদিন প্রতিহিংসা চরিতার্থ করতে কি আসবে না? সিঁড়িতে সে আততায়ীর পায়ের শব্দও শুনতে পাবেন না, কারণ তখন তিনি উদ্ভিদের অন্তর্ভুক্ত, মুখ চক্ষুহীন, ভাষাহীন এক সত্তা, গভীর চেতনার মধ্যে লীন। আর সেই আততায়ী এসে নির্বিবাদে তাকে খতম করে যাবে। হতভাগ্য ষষ্ঠী এসে আবিষ্কার করবে বাবামশাইয়ের রক্তাক্ত মৃতদেহ। শিউরে উঠে কাঁধ নাড়া দিলেন। পারমিতা বললেন, কর্নেল, আপনি কি অসুস্থ? একটু হাসলেন। না, তুমি বসো বসো, তোমার সঙ্গে কথা আছে, তাই ডেকেছিলুম। পারমিতা চারপাশে চোখ বুলিয়ে বললেন, দারুণ! হর্টিকালচারে আপনার এমন নেশা আছে জানতুম না। আমার অবশ্য একটু নেশা আছে, তবে স্রেফ ফুলের। এত স্পেসও নেই, জাস্ট ব্যালকনিতে কিছু টব। একটু তফাতে বসে কর্নেল চুরুট ধরালেন। উজ্জ্বলবাবুর সঙ্গে তো তোমার পরিচয় ছিল, তাই না? খুব সামান্য। অমেয়ের কাছে আসতেন, সেই সূত্রে যেটুকু আলাপ। ওর ছেলে স্বপনের সঙ্গে? পারমিতা মাথা দুলিয়ে বললেন, না, তাকে চিনি না। স্বপনই খুনি সাব্যস্ত হয়েছে, আশা করি শুনেছ? পারমিতা অবাক হলেন। তাই নাকি? জানি না তো। আপনার কাছ থেকে যাওয়ার পর আমি কিছুদিন দার্জিলিংয়ে ছিলুম, গতকাল ফিরেছি। তাহলে উজ্জ্বল কুমারের ছেলেই খুন করেছে অমিয়কে? বুঝেছি, বাবার প্ররোচনায় এ কাজ করেছে সে। আপনাকে তো বলেছিলুম উজ্জ্বল কুমারের এতে হাত আছে। আই ওয়াজ কারেক্ট। তুমি কি কাগজ রেগুলার পড়ো না? পারমিতা ভুরু কুঁচকে বললেন, বিশেষ পড়ি না। তাছাড়া আমি এক সপ্তাহ এমন এমন জায়গায় ঘুরে বেরিয়েছি, কাগজ সেখানে পৌঁছয় না। একা নয়, সঙ্গে আমার কলেজের একদল ছাত্রীও ছিল। এক্সকারশন ট্যুর হয় প্রতি বছর গ্রীষ্মে। এবার আমি ওদের নিয়ে গিয়েছিলুম। তাহলে উজ্জ্বল কুমারের খুন হওয়ার কথা তুমি জানো না? পারমিতা চমকে উঠলেন। সে কি, উজ্জ্বল কুমারও খুন হয়েছেন? কবে, কোথায়? অময়বাবু খুন হবার দুদিন পরে স্টুডিওর ভেতর পুকুর পাড়ে উজ্জ্বলবাবু ডেড বডি পাওয়া গিয়েছিল। একইভাবে মাথার পেছনে শক্ত ভোঁতা জিনিস দিয়ে আঘাত। পারমিতার মুখে বিস্ময় মিশ্রিত আতঙ্কের ছাপ ফুটে উঠল। তাহলে, কিন্তু আপনি তো বলছেন উজ্জ্বল কুমারের ছেলে খুনি, নিজের বাবাকে সে খুন করতে পারল? পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ অনুসারে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার মোটিভও খুব স্পষ্ট দেখা যাচ্ছে। সব কাগজে তার ছবি ছাপানো হয়েছে ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত তাকে ধরতে পারেনি পুলিশ। নিজের বাবাকে সে খুন করবে? অমিয়কে করতে পারে? পুলিশ সেটাই সাব্যস্ত করেছে। পারমিতা তাকালেন। আপনি কি সাব্যস্ত করেছেন? কর্নেল হাসলেন। আমি পুলিশের বক্তব্যের বিরুদ্ধে কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। কোনো পাল্টা তথ্য আমার হাতে নেই। সত্যি বলতে কি, কেসটা ভীষণ জটিল। যেদিক থেকে তাকাচ্ছি সেদিকে একমাত্র স্বপনকে দেখতে পাচ্ছি। পারমিতা একটু চুপ করে থেকে বললেন, কিছু বিচিত্র নয়। আজকাল যা অবস্থা, ছেলে বাবাকে খুন করাটা তো সামান্য ব্যাপার। মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে তা তো দেখতেই পাচ্ছি সবখানে।
মিতা, তুমি তো অমিয়বাবুর স্ত্রীকে চিনতে? হ্যাঁ, খুব ডাটিয়াল মহিলা ছিল, ভীষণ বদরাগী স্বভাবের। নাম ছিল মৃদুলা, কিন্তু মোটেও মৃদুলা নয়। দেখতে সুন্দরী ছিলেন কি? পারমিতা একটু হাসলেন। সুন্দরী বলে মনে হয়েছিল বলেই তো অমিয় বয়সে তার চেয়ে বড় হওয়া সত্ত্বেও ওকে বিয়ে করেছিল। তাছাড়া মৃদুলা থিয়েটারে পার্ট করত। অমিয়র সিনেমা করতে যাওয়ার পেছনে মৃদুলারই হাত ছিল, নইলে ও তো সাহিত্যের অধ্যাপক। সিনেমার খেয়াল চাপার কারণ ওর বউ। সত্যি বলতে কি, আমি যতটা জানি মৃদুলাই অমিয়কে স্টুডিও মহলে নিয়ে গিয়েছিল, পরিচয় করে দিয়েছিল অনেক হোমরা চোমরা লোকের সঙ্গে। 1 মিনিট আসছি বলে কর্নেল উঠে দাঁড়ালেন। ষষ্ঠী কফি আনছিল, তার পাশ কাটিয়ে সিঁড়িতে নামলেন। ফিরে এলেন একটা খাম নিয়ে। খাম খুলে একটা ছবি বের করে বললেন, উজ্জ্বলবাবুর পাশের মহিলাকে চিনতে পারো নাকি দেখো তো মিতা। আলো কমে এসেছে। পারমিতা ছবিটা দেখেই বলে উঠলেন, আরে এই তো অমিয়র বউ মৃদুলা। কর্নেল ছবিটা ফেরত নিয়ে বললেন, এজন্যই তোমাকে ডেকেছিলাম, নাও কফি খাও। গল্পের বাক্স পাই রোমানানুপুর চ্যানেলে। আমি রোমানানুপুর। এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস তখন অনেক রাত এর 4র্থ পর্ব। আর এতক্ষণ গল্প পাচ্ছে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।